ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তির অনেকগুলো ধারা রয়েছে যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে পারে। এছাড়া চুক্তির কোনো ধারা খারাপ মনে হলে তা নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী জানান, নতুন সরকারের সঙ্গে কাজ করবে মার্কিন সরকার। যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরও কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয় এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ, তবে যেন কোনো ডিজাস্টার নয় সে ব্যাপারে সরকার সচেষ্ট আছে বলেও জানান তিনি। জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত মজুদ জ্বালানি দিয়ে চলা যাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবির নির্দেশ দেওয়া হয়েছে। মিডল ইস্টের এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি, আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কী কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসতো তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ বেলা 11টায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, ঢাকা সহ সারা দেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের তালিকা করা হচ্ছে। ঢাকা থেকেই এই কার্যক্রম শুরু হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে দুইটা বিষয়ে আমি অনুশাসন দিয়েছি যে আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এই দুইটা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কৃষক সরওয়ার জাহানের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আনুমানিক 1টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে নগদ 1 লাখ টাকা, একটি মোটরসাইকেল, 2টি গরু ও 10টি ছাগল দগ্ধ হয়। সরওয়ার জাহান জানান, দৈনন্দিন কাজ শেষে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আগুন দেখতে পান।
ক্ষতিগ্রস্ত কৃষক সরকারের কাছে জরুরি সহায়তা কামনা করেছেন। এই ঘটনায় দৌলতপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থান পরিদর্শন করেছেন। চট্টগ্রামে পুলিশের এস ড্রাইভ অভিযানে ধারাবাহিকতায় দেশি বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা সহ ইশতিয়াক হাসান ইমন ও জসিমকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বাইজিদ বুস্তামি থানার চালি-তাতলি এলাকায় এ অভিযান চালানো হয়। সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সজ্জাদের অনুসারীরা চালি-তাতলি বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আমিনুল্লাহ হাজি বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাসা থেকে 2টি বিদেশি পিস্তল, একটি বিদেশি ম্যাগাজিন সহ এসএমজি, একটি দেশীয় পাইপ গান, 3টি পিস্তলের ম্যাগাজিন, 455টি তাজা পিস্তলের গুলি, 14টি শর্ট গানের কার্তুজ, একটি খালি কার্তুজ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া 880টি ইয়াবা ট্যাবলেট, 2টি বডি ওর্ন ক্যামেরা, অস্ত্রের কিট, বক্স সহ নানান সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে 2 জনকে গ্রেফতার করা সম্ভব হয়। এই ঘটনায় আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশের শীর্ষ কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী। কুরআন ভিত্তিক মানবিক সমাজ গড়তে রমজানের শিক্ষা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ চট্টগ্রাম শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার AKM ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.ক.ম আব্দুল কাদের। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী সহ অনেকে। ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে 150 পিস ইয়াবা সহ 3 জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়া থানার মুক্তা ফিলিং স্টেশন এলাকার সামনে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ তারেক হোসেন সর্দার ওরফে তাসিফ, সুমন শেখ, রাফাত হাসান ওরফে তুষার। এ সময় তাদের কাছ থেকে 150 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 45,000 টাকা। জানা যায় গ্রেফতার সুমন, তার বিরুদ্ধে পূর্বে 3টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন BCC 14 ব্যাচের প্রাক্তন ক্যাডেট ছাত্রছাত্রীরা। বুধবার সকালে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া ও ছালাভরা গ্রামের 30টি পরিবারের মাঝে 7 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, আলু ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। আয়োজকরা জানান, রমজান মাসে দরিদ্র পরিবারের কষ্ট লাঘব করতেই তাদের এই উদ্যোগ। খাদ্য সহায়তা পেয়ে উপকার ভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চট্টগ্রামের প্রবাসী মহসিনের পরিবার ও মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সঈদ আল নোমান। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবুল মহসিনের পরিবারের খোঁজ খবর নিতে হালি শহর এলাকায় তাঁর বাসভবনে যান সংসদ সদস্য সঈদ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। সংসদ সদস্য সঈদ জানান, প্রবাসী আবুল মহসিনের মর্মান্তিক মৃত্যুতে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান শোকাহত। নিহতের একমাত্র মেয়ে তসনিম তামান্নার সঙ্গে কথা বলেন তিনি এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়। এর আগে গত সোমবার স্থানীয় সময় ভোর 3:30টার দিকে বাহরাইনের
সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দায়িত্ব পালনকালে একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ তার মাথায় পড়লে প্রবাসী মহসিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার চাঞ্চল্যকর রাহিম হত্যা মামলায় ভিকটিমের বড় ভাই সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬শে ফেব্রুয়ারি বিকে বাড়ি পদ্মপাড়া এলাকায় শাল বনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩রা মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন ও তার সহযোগী আশিক আহমেদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুকে নিয়ে রাহিমকে বনে ডেকে নেয়। সেখানে মাফলার দিয়ে গাছে বেঁধে এবং মুখে স্কচ টেপ পেঁচিয়ে ভয় দেখানোর এক পর্যায়ে গলা টিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয়। গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে জয়দেবপুর থানার অধীনে বনের মধ্যে একটা অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই অর্ধগলিত লাশটা পাওয়ার পরে তখন আমরা আমাদের টিম জেলা পুলিশের জয়দেবপুর থানার একটা চৌকস টিম ওইখানে অভিযানে নামে। আমরা ২৭ তারিখে একটা মামলা রেকর্ড করি। এরপরে তার পরিহিত বস্ত্র দেখে তার বাবা নুরুল ইসলাম শনাক্ত করে যে এটা আমার ছেলে আব্দুর রহিম। আব্দুর রহিম ১২-১৩ বছরের একটি ছেলে, সে মাদ্রাসায় পড়ে। সে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে তার বাবা থানায় একটি জিডি করে। এই জিডিটা নিয়ে আমরা কাজ শুরু করি বিভিন্ন দিকে, তারপরে তার কোনো সন্ধান পাই না। পরবর্তীতে প্রায় ২৬ দিন পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়, মাটি চাপা দেওয়া। নাটোরের গুরুদাসপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11:30টার দিকে উপজেলার অডিটোরিয়াম রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোনাব আলী। সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বরগুনার বামনায় সাহেব বাড়ি বাজারে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বুধবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ নাহিন আহসান রাহবার এর অভিযোগ করেন। তিনি জানান, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান মূল সড়ক ও গার্লস স্কুলের শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করেন এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ স্থানে স্টল স্থাপনের ব্যবস্থা করেন। তার দাবি, একটি চাঁদাবাজ চক্র পুনরায় ফুটপাত দখলের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পশ্চিম পাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে পালপাড়ার সংযোগ সড়কটি চুংহুয়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির বর্জ্য পানিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে সড়কে যানবাহন চলাচলে ভোগান্তি সহ সাধারণ মানুষের জীবন বিপর্যয় হয়ে পড়েছে। এছাড়া আশপাশের বসত বাড়িতে বর্জ্যযুক্ত নোংরা পানি প্রবেশ করে বিভিন্ন রোগে শিশু ও বয়স্কদের আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে চুংহুয়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির কর্মকর্তারা জানান, তাদের ড্রেনেজ ব্যবস্থা লিকেজ করে স্থানীয় জেল ফ্যাশন, ওয়েলফুড ও ইউকে বাংলা ফ্যাক্টরিগুলো বর্জ্য পানি এই ড্রেনে দেওয়ার কারণে এই জলাবদ্ধতার তৈরি হয়েছে। এদিকে জেএল ফ্যাশন, ওয়েলফুড ও ইউকে বাংলা ফ্যাক্টরির কর্মকর্তারা এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে জানান, তাদের সবারই নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তাদের পানি নিজ নিজ ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বর্জ্য লবলং নদীতে নিষ্কাশন করা হয়। এদিকে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই প্রতিকারের দাবি জানান। গাইবান্ধা শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় এলাকায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময়
একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত সরবরাহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। জানা যায়, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক মোড়ে একটি চেকপোস্ট বসানো ছিল। এ সময় পুরাতন বাজার দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়াল হওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে সিটের নিচে এবং জ্বালানি ট্যাঙ্কের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক 9 কেজিরও বেশি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চাঁদা না দেয় কুমিল্লা ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 12 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কুমিল্লার মনোহরগঞ্জের ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম। মামলাটি আমলে নিয়ে কুমিল্লা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা গেছে, মাসুম সিলেটের জৈন্তাপুর তামাবিল রোড এলাকায় একজন পাথর ব্যবসায়ী। 24-এর সরকার পরিবর্তনের পর থেকে একটি সন্ত্রাসী বাহিনী মাসুমের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর জেরে গত 6 ফেব্রুয়ারি দিনের বেলায় মাসুম বাড়িতে এলে MGM মুজিবের নেতৃত্বে আসামিরা অস্ত্রের মুখে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। শারীরিক নির্যাতনের পাশাপাশি মৃত্যুর ভয় দেখিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে 48,000 টাকা, হাত ঘড়ি ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। রাতভর নির্যাতনের পর স্টাম্প ও সাদা কাগজে স্বাক্ষর রেখে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।